এখানে সবচেয়ে বড় কোণ কোনটা? এখানে সবচেয়ে বড় কোণ হচ্ছে এটা। তাহলে এই বড় কোণের বিপরীত বাহুটা কি হবে? বড় হবে। স্থূলকোণের স্থূলকোণের সংখ্যা কয়টি? ঠিক আছে, আমাদের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে আপনার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ত্রিভুজ বা হচ্ছে মনে করেন আমার হচ্ছে যে কোনো হচ্ছে যে মেন্টাল এবিলিটি অথবা আমার হচ্ছে যে জ্যামিতি সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এগুলা অবশ্যই 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 আপনারা হচ্ছে একটা চিত্র আঁকবেন বা একটা গ্রাফ আঁকবেন, ঠিক আছে, বা একটা ম্যাপ আঁকবেন। এই ম্যাপ আঁকবেন, এটা সুন্দর হওয়ার দরকার নেই, বাট আপনি আপনার বোঝার জন্য যেভাবে লাগে সেভাবে অবশ্যই সুন্দর করে একটা ম্যাপ আঁকবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আলোচনায় চলে যাই। ত্রিভুজ কি বিষয়টা জানি যে, কিন্তু এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটার তিনটা বাহু আছে এবং তিনটা কোণ আছে এবং তিনটা শীর্ষবিন্দু আছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা জানি যে শীর্ষবিন্দু তিনটা আছে, যে এই কর্নার গুলো এক একটা শীর্ষবিন্দু, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলো আমরা জানি। তো মূলত ত্রিভুজ কি এটা বোঝার আগে আমাদেরকে প্রথমে খুব ভালো করে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া রাখবে, যেটা থেকে আমাদের প্রশ্ন হয়। তো ত্রিভুজ কি আমরা এটা খুব ভালো করে জানি, কিন্তু এর মধ্যে কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো না জানার কারণে আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারি না। ওকে, তো প্রথমত হচ্ছে যে এখানে অনেকগুলা প্রপার্টিজ আছে, কিন্তু মূলত যেই চারটা পরীক্ষায় আসে সেই চারটা আমরা হচ্ছে আজকে আলোচনা করব। প্রথমত তিন কোণের সমষ্টি আপনার হচ্ছে দুই সমকোণ, ঠিক আছে। এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, এই তিনটা কোণ কি হবে? দুই সমকোণ অথবা 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে প্রথম প্রপার্টিস। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যদি আমরা একটা এই যে ভিতরে যে অন্তস্থ কোণগুলো আছে, এই ভিতরে অন্তস্থ কোণ আর বাহিরে যেটা হয় এটা যদি বড় করি তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা খুব ভালো করে জানি এই বহিস্থ কোণটা আর এই যে অন্তস্থ কোণ আছে এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কোণটা আছে এই দুইটা কোণের সমষ্টি এই কোণটার সমান হবে। এটা হচ্ছে আরেকটা প্রপার্টিস, যে অন্তস্থ বিপরীত কোণ দুইটা আছে এটা হচ্ছে বহিস্থ কোণের সমান হবে, একটা প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস আমরা মনে রাখবো যে এই যে অন্তস্থ কোণটা আর এই যে বহিস্থ কোণটা এই দুইটা হবে কত ডিগ্রি? এই দুইটার পরিমাণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটাও একটা প্রপার্টিস, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখলাম। এবার কোণ সংক্রান্ত ঝামেলাগুলো শেষ। এবার হচ্ছে আমরা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ জিনিসটা দেখবো, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে আমরা যখন অঙ্ক করব যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, ধরেন এই বাহুটা যদি আমার 5 হয়, ধরেন এই বাহুটা যদি আমি ধরলাম হচ্ছে এটা 5, আমি ধরে নিলাম এটা 5, এটা 4, এটা 3, ধরে নিলাম এই বাহু। তো এই বাহু তিনটা যদি আমি যোগ করি, ধরেন আপনার হচ্ছে ছোট দুইটাই যোগ করি, যে 4 আর 3 কত হচ্ছে 7। এই 7 কি হবে? এটা যে 5 তৃতীয় যে বাহুটা আছে এটা থেকে কি হবে? বড় হবে। এটা কি বুঝতে পারছি? যে যে কোনো দুইটা বাহুর যোগফল, ধরেন এই বাহুটা এই বাহুটা যোগফল এই তৃতীয় আরেকটা বাহুর চেয়ে কি হবে? বড় হবে। এটা হচ্ছে আমার মূল প্রপার্টিস। ওকে, তো একইভাবে আমরা যদি বিপরীত ভাবে বলি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর বা বিয়োগফল উহার তৃতীয় বাহুর চেয়ে কি হবে? ছোট হবে। বুঝতে পারছি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, ঠিক আছে, উহার যে তৃতীয় বাহু আছে ওইটার চেয়ে কি হবে? ক্ষুদ্রতর হবে। যেমন আমি ধরে দেখি যে এখানে দুইটা বাহুর অন্তর, ধরেন আপনার হচ্ছে যে এবং 5 এবং 4 এটার বিয়োগফল কত হবে? 1। তাহলে 1 কি হবে? যে তৃতীয় যে বাহুটা আছে এটার চেয়ে কি হবে? ছোট হবে। আবার এখানে যদি আমি ধরি 5 আর 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 5 আর থেকে 3 মানে দুইটা বাহুর বিয়োগফল বা অন্তর এটা কি? তৃতীয় যে বাহুটা আছে যে 4 এটা থেকে কি হবে? সব সময় ছোট হবে। তাহলে এটা দিয়ে বানানো সম্ভব, অন্যথায় বানানো সম্ভব না। এখন পরীক্ষার হলে একটা প্রশ্ন প্রায়ই আসে যে বিভিন্ন কোণের মাপ দিয়ে দেয়, তারপরে আপনাকে বলে ত্রিভুজ বের করতে, তখন আমরা বিপদে পড়ে যাই, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব একদম বেসিক থেকে আস্তে 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 আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। তো যারা পারেন একটু ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা, এইখানে আমরা ধরলাম একটা বাহু হচ্ছে আমার, ধরেন এটা হচ্ছে 3 মিটার, এরকম আরেকটা বাহু ধরলাম আমার, এটা হচ্ছে ধরেন আপনার 4 মিটার, ঠিক আছে। আরেকটা বাহু ধরলাম এটা হচ্ছে আপনার 7 মিটার। এখন একটা জিনিস দেখেন, এই বাহুটা হচ্ছে 3 মিটার, আরেকটা বাহু হচ্ছে 4 মিটার, আরেকটা বাহু হচ্ছে 7 মিটার। এখন এই দুইটার সমষ্টি যদি এটা সমান হয়ে যায়, তো এই দুইটা কি করা যাবে না, এটা হচ্ছে আপনার এভাবে করে এটা যে একটু যে সোজা করব, সোজা করে দাঁড় করাবো, সেভাবে দাঁড় করানো সম্ভব না। কারণ কি, এগুলো একসাথে লেগে যাবে। এখানে কোনো কোণ করা বা হচ্ছে উঁচা নিচা করা এখানে সম্ভব না। তো এখানে একটা বক্স করা বা হচ্ছে একটা ত্রিভুজ বানানো কোনোভাবেই সম্ভব না, কারণ এটার এই দুইটার সমষ্টি হচ্ছে 7, এটাও সমষ্টি 7, এটা একসাথে লেগে যাবে। এটা কখনোই আমরা কি করতে পারবো না, এভাবে দুইটা শীর্ষবিন্দু গুলা মিলাইতে পারবো না, এখানে কোনো
শীর্ষবিন্দু ক্রিয়েট করা সম্ভব না। এই জন্য কি হবে, যে দুইটা বাহুর যোগফল অপর বাহুর যদি সমান হয় তাহলে এটা কখনোই কখনোই কি করা যাবে না, ত্রিভুজ করা যাবে না। এখন এটা যদি আরেকটু ছোট করে দিই, যেই বাহুটা যদি আরেকটু ছোট করে দিই, ধরেন এটা 2 মিটার বানায় দিলাম, এটাকে আমি হচ্ছে যে 2 মিটার বানায় দিলাম, তাহলেও কিন্তু কি করা যাবে না, এখানে কোনো, ধরেন এটাকে 2 মিটার বানায় দিলাম, এটাকে ধরেন আপনার হচ্ছে আমি 3 মিটার বানায় দিলাম, তাহলে 3 আর 2 কত হবে, এটা হচ্ছে 2, এটা ধরেন আপনার হচ্ছে যে 3, এরকম বানাইলাম, তাহলে 3 আর 2 5 হচ্ছে, তাহলে এটাও কি কোনোভাবেই আপনার ত্রিভুজ বানানো সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে এই রিলেটেড এমসিকিউ গুলো আমরা হচ্ছে সলভ করতে পারবো। আচ্ছা, আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, ওকে, রাহাত আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা আমাদের যে আরো এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলা আমরা করার চেষ্টা করব। আরেকটা বাহু, আরেকটা জিনিস মনে রাখবেন, বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে, ঠিক আছে? তো এইখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এইখানে দেখেন এখানে সবচেয়ে বড় কোণ কোনটা, এখানে সবচেয়ে বড় কোণ হচ্ছে এটা, তাহলে এই বড় কোণের বিপরীত বাহুটা কি হবে, বড় হবে, বুঝতে পারছি? আবার এইখানে যদি দেখেন সবচেয়ে ছোট কোণ কোনটা, সবচেয়ে ছোট কোণ হচ্ছে এটা, তো এটা যেহেতু সবচেয়ে ছোট কোণ, এটার অপোজিটে যেটা আছে সেটা সবচেয়ে ছোট বাহু হবে, সিম্পল। তার মানে বড় কোণের বিপরীত বাহুটা বড় হবে এবং ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই প্রপার্টিজ গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে এখন আমরা মূল অঙ্কে চলে যেতে পারবো। এবার আমাদের জন্য কোয়েশ্চেন সলভ করা গুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার ব্যাংক জবের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ, খাদ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আবার হচ্ছে যে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন আমরা কিছু মানে রিয়েল প্রশ্ন সলভ করব যেগুলো বারবার আসে। তো আমাদের এখন যদি এই আলোচনাগুলো যদি ক্লিয়ার হয় এবং এখন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে বা অনুশীলন করার মাধ্যমে এই জিনিসগুলো আরো একটু স্ট্রং করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি যে এবিসি একটা ত্রিভুজ আছে। তো ধরলাম যে এবিসি একটা ত্রিভুজ আছে, এরকম একটা এবিসি একটা ত্রিভুজ আছে, বললাম এ বি সি, ফাইন, ওকে। এটার বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, ফাইন, এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। করার পরে কোণ এ সমান সমান হচ্ছে 50, কোণ এ সমান সমান 50, ওকে, এটা হচ্ছে 50 ডিগ্রি, ফাইন, এটা 50 ডিগ্রি। বি সমান সমান 80 ডিগ্রি, ফাইন, তাহলে বি সমান সমান 80 ডিগ্রি, এটা হচ্ছে আমার কত ডিগ্রি, এটা হচ্ছে আমার 80 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে কোণ এ সি ডি সমান সমান কত হবে, এটা তো ডি দিয়েছিলাম। তো আমরা এইখানে আমরা একটু আগের স্লাইডে যদি আমরা দেখি, যে আগের স্লাইড আমরা দেখেছিলাম যে যে বহিস্থ কোণটা যেটা আছে, এই যে বহিস্থ কোণটা, এই বহিস্থ কোণটা কি হবে, যে অন্তস্থ বিপরীত কোণগুলার কি হবে, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান হবে। এটা আমরা আগের আলোচনায় আমরা দেখেছিলাম, ঠিক আছে? ত্রিভুজের যে বহিস্থ কোণটা আছে, ঠিক আছে, এই বহিস্থ কোণটা, ত্রিভুজের যে বহিস্থ কোণ আছে, এই যে বহিস্থ যে ত্রিভুজের বাইরে, এই অন্তস্থ যে বিপরীত দুইটা কোণ আছে, এই দুইটা কোণ আছে, এই দুইটা কোণের কি হবে, যে সমষ্টির সমান হবে, ঠিক আছে? এটা আমরা যখন আমরা হচ্ছে বেসিক আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম। তাহলে এই যে দুইটা আছে, যে 50 এবং 80, দুইটার সমষ্টি কত, 50 প্লাস 80 কত হয়, 8 5 13, 130, তাহলে এই কোণটা কি হবে, 130 হবে। এবার আরেকটা ম্যাজিক দেখেন, এই পুরাটা যদি 180 হয়, এইটা যদি হচ্ছে 130 হয়, তাহলে এই ছোট কোণটার মান কত হবে বলেন তো? এইটা মানে এই পুরাটা যদি 180 হয়, এই পুরাটা হচ্ছে আমার 180, এটা যদি 130 হয়, এটা কত হবে, 50, ঠিক আছে? এবার আরেকটা ম্যাজিক দেখেন, যে এটা হচ্ছে 50, এটাও 50, এটা হচ্ছে 80, তাহলে ভিতরে টোটাল কত হইলো, 180 ডিগ্রি। তাহলে এইভাবেও মিলে গেল যে ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেল থেকেও যদি আমি ধরি যে পুরাটা হচ্ছে আমার কত, পুরাটা 180, এটা যদি 50 হয়, এটা কত হবে, 130 হবে। তাহলে উত্তর কত হবে, 130। এটা কি বুঝতে পারছি সবাই? 130, হ্যাঁ। স্বপ্ন, আপনি উত্তর করতে পেরেছেন 130। তারান্নুম, আপনি উত্তর করতে পেরেছেন। সিয়াম, এক্সিলেন্ট এক্সিলেন্ট, সিয়াম সবসময় অ্যাক্টিভ থাকে। আচ্ছা, হাসি মধু, এক্সিলেন্ট, সবাই চলে আসছে, ভেরি গুড, সবাই আমার আগে উত্তর করে ফেলেছে। ওকে, সবার পার্টিসিপেশন খুব চমৎকার। তাহলে আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এটার উত্তর কি করতে পারবেন দেখি, এটার উত্তর কি হবে বলেন তো? খুব গুরুত্বপূর্ণ একটা, যেটা হচ্ছে আমার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি? ধরেন এই যে একটা ত্রিভুজ, এটার হচ্ছে যে 3 কোণের পরিমাণ কত ডিগ্রি হবে, যে স্থূলকোণ মানে হচ্ছে আমার 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি প্লাস যদি যে কোনো একটা কোণ থাকে,
ধরেন এই কোণটার পরিমাণ হচ্ছে 100 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা কি হবে, একটা স্থূল কোণ হবে। তো এখন এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে, যে ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, তিনটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা, এই দুইটা মিললে কত ডিগ্রি হবে, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি। এখন এই কোণটাই একটা স্থূল কোণ আছে, স্থূল কোণ মানে 90 ডিগ্রি বা এক সমকোণের অধিক যদি যে কোনো কোণ থাকে সেটা হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ যেই ত্রিভুজে আছে সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এইখানে একটা হচ্ছে স্থূল কোণ থাকবে আর দুইটা হচ্ছে গিয়ে কি সূক্ষ্ম কোণ বা শুকনা কোণ বা ছোট কোণ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এক্সিলেন্ট, নুরুজ্জামান নীরব, ভেরি গুড। তারপর হচ্ছে গিয়ে কি পৃথিলতা রায়, পৃথি, ভেরি গুড, ওকে। আচ্ছা, শান্তির বার্তা দিয়েছেন আমাদের একটা, ঠিক আছে, শান্তির বার্তা অনেকগুলো দিবেন। মানিক ভাই, ভেরি গুড, এক্সিলেন্ট। সবার পার্টিসিপেশন খুব চমৎকার, তাহলে তো আমার আজকে ক্লাস না করলে চলে, সবাই এমনিতেই পারে, চলে যায় আজকে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা যেটা দেখলাম যে এখানে আপনার স্থূল কোণ কয়টা হবে, একটা হবে। আর যদি এখানে বলি যে সূক্ষ্ম কোণ, ঠিক আছে, এই সূক্ষ্ম কোণের পরিমাণ কয়টা হবে, সূক্ষ্ম কোণের পরিমাণ হবে দুইটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে ওকে, হাসি মধু, সূক্ষ্মকোণ দুইটি। তো এই হচ্ছে আমাদের প্রপার্টিজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখেন, ক, খ, গ, ঘ, যে একটা 2, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 8, একটা 5, একটা 4, একটা 9, ওকে, একটা 3, একটা 4, একটা 5, 3, 4, 5, এটা তো সমকোণী ত্রিভুজের ট্রিপলেট, এটা দিয়েও করা সম্ভব। তাহলে এটা উত্তর হতে পারে, আবার এটাও উত্তর হতে পারে, এটাও আবার এটাও উত্তর হতে পারে। এখন আপনি বলেন তো কোনটা উত্তর হবে, একটু গেস করেন। সিয়াম, হাসি মধু, ওকে, লিজা, এক্সিলেন্ট, ওকে, এক্সিলেন্ট, সবাই তো পারতেছেন, তাহলে তো আজকে আলোচনা না করলে হবে, সবাই জ্যামিতিতে এত ভালো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবার পার্টিসিপেশন খুব চমৎকার, খুব ভালো লাগছে এরকম লাইভ ক্লাসে সবার মানে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন, খুব ভালো লাগছে আর কি। ওকে, তো আমরা হচ্ছে তাহলে এটা দেখি যে এখন এইখানে দেখেন 2, 5, 8, আমরা যদি এটা যদি চিন্তা করি যে যে কোনো দুই বাহুর, আমরা হচ্ছে আগে অপশন 2 যেটা আছে এটা একটু দেখি। যে ধরেন আপনার হচ্ছে 5 আর হচ্ছে 4, কত হচ্ছে 9, আর এইখানে আরেকটা বাহু হচ্ছে 9, তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে না, দুইটা সমান হয়ে যাচ্ছে। তো আমি আগে দেখাইছিলাম এই দুইটা আর এই দুইটা সমান, তাহলে এটা দিয়ে ত্রিভুজ কোনোভাবে বানানো সম্ভব না, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে কি দুই বাহুর সমষ্টি কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হতে হবে, না হলে এটা ত্রিভুজ বানানো সম্ভব না। এখানে কি হয়ে গেছে, এটাও নয় এটাও নয়, সমান হয়ে গেছে, সো এটা কোনোভাবেই ত্রিভুজ বানানো সম্ভব না। অপশন 2 বাদ। অপশন 2 যদি আমি নেই তাহলে 4 নাম্বারটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে, কারণ এটা সকল ক্ষেত্রে সম্ভব না। ওকে, প্রসেস অফ এলিমিনেশন, এটাকে বলা হয় পিওই, এই টেকনিকটা আমরা মনে রাখবো, পিওই, প্রসেস অফ এলিমিনেশন, মানে কেটে কেটে বাদ দেওয়ার টেকনিক, মাথা রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 1 নাম্বার অপশনটা টেস্ট করি, যে 2, 5, 8, তো একটা বাহু হচ্ছে মনে করেন আপনার 2, একটা বাহু হচ্ছে 5, আর একটা বাহু হচ্ছে 8, ঠিক আছে, এরকম একটা দেওয়া আছে। তো এইখানে দেওয়া হবে যে এই দুইটা যদি যোগ করি তাহলে দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো এইটা থেকে এটা বড় হয়ে যাচ্ছে, সো এই তিনটাকে একসাথে করা সম্ভব না। একসাথে করা সম্ভব নয়, এখানে ত্রিভুজ বানানো সম্ভব না। ধরেন এটা হচ্ছে আমার 2, এই বাহুটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার কত 8, তাহলে 2 আর 5 হচ্ছে 7, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে 8 যেটা আছে এটা বড় হয়ে যাচ্ছে, সো এই তিনটাকে একসাথে করা সম্ভব না। আরেকটা জিনিস আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর হচ্ছে বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে কি হবে, যে ক্ষুদ্রতর হবে। আচ্ছা, এখানে দেখি যে 5 এবং 8, দুইটার বিয়োগফল কত, 8 বিয়োগ 5, এটার বিয়োগফল কত 3, তাহলে 3 এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ক্ষুদ্রতর হচ্ছে, হচ্ছে না, যেহেতু হচ্ছে না সেহেতু এটা দিয়ে ত্রিভুজ বানানো সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা শুরুতে যে প্রপার্টিসটা শিখেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর বা বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে কি হবে, ছোট হবে বা ক্ষুদ্রতর হবে। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, হাসি মধু, দুই বাহুর যোগফল অতিভুজ থেকে বৃহত্তম হতে হবে। আচ্ছা, অতিভুজ না মানে যে কোনো বাহু থেকে কি হবে, বড় হবে, বা তৃতীয় বাহু থেকে বড় হবে। অতিভুজ মানে এটাও হতে পারে, গুড। আচ্ছা, এখন সবাইকে একটা প্রশ্ন ধরি যে
এটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ তিন প্রকার আমরা জানি, যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা বলেন তো যে সমবাহু ত্রিভুজের যে কোণগুলা কত ডিগ্রি করে হবে বলেন তো? এই কোণগুলা কত ডিগ্রি হবে? সবার জন্য একটু প্রশ্ন ছুড়ে দিই, কোণগুলা কত ডিগ্রি করে হবে? গেস করেন, কোণগুলা কত ডিগ্রি হবে? যে তিনটা কোণের পরিমাণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইখানে এই বাহুটা প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এটার অপোজিটে যে কোণটা আছে এই কোণটাও কি হবে? সমান হবে। এটার অপোজিটে, এই বাহুর অপোজিটে যেটা আছে এই কোণ, এটাও সমান হবে। এই বাহুর অপোজিটে যেটা আছে এই কোণটাও কি হবে? সমান হবে। তাহলে 180 কে, ভেরি গুড। শাহরিয়ার উত্তর করেছেন, স্বপ্না উত্তর করেছেন, হ্যাঁ নাইম ভাই উত্তর করেছেন, শান্তির বার্তা উত্তর করেছেন, ভেরি গুড, এক্সিলেন্ট। তাইলে এটাকে যদি ভাগ করে দিই, 180 কে যদি আমি তিনটা ভাগে ভাগ করে দিই, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ওকে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ডিগ্রি হবে। ক্ষেত্রফলের সূত্র একটাই, যে √3/4a²। জাস্ট এই ফর্মুলাতে আমরা জাস্ট ভ্যালুটা প্লাগ ইন করে দিব। যে এই বাহুটা যদি আপনার 3 হয়, প্রত্যেকটা বাহু যদি 3 করে হয়, তাহলে এখানে হচ্ছে √3/4, এখানে কি হবে? 3²। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 3 9, আপনার হচ্ছে 9√3/4, এটার হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, খুবই সিম্পল। ওকে, জাস্ট সূত্রের মধ্যে মানগুলা প্লাগ ইন করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু কি হবে? সমান হবে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবো, সবসময় সমান বাহুগুলো আমরা এ ধরার চেষ্টা করব এবং বেসকে আমরা সাধারণত বি ধরার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তাইলে এইখানে দেখেন, এইখানে যদি আমার এটার মান, যে কোনো এটার মান দেয়া থাকবে, এই মানের মধ্যে যদি আমি সূত্রের মধ্যে মানগুলা বসায় দিই, তাহলে কিন্তু আমার উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকবে আর একটা বাহু অসমান থাকবে। তাহলে এখানে কি হবে? b/4 √4a² - b²। এই ফর্মুলার মধ্যে আমরা মানগুলা প্লাগ ইন করবো, তাহলে উত্তর হয়ে যাবে। আমরা একটু পরে এক্সারসাইজ করে এটা হচ্ছে প্রমাণ করে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটাও কমন পাচ্ছি না, একটাও কমন পাচ্ছি না। তাহলে প্রত্যেকটাই ইউনিক এবং প্রত্যেকটা কোণের সাইজ হচ্ছে, মানে প্রত্যেকটা বাহুর সাইজ আলাদা হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখানে আপনার s × s - a × s - b × s - c, এই পুরাটার উপর √ওভার হবে। এখানে s মানে কি? এটা একটু খাতায় লিখে রাখেন। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে এই সাইড গুলার যোগফল। আমি ধরলাম এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে 3 4 5, তাহলে পুরাটার পরিসীমা কত ভাই? 3 + 4 + 5 কত হচ্ছে? 3 4 5 কত হচ্ছে? 4 3 7, 7 5 হচ্ছে 12। 12 কে যদি আমি অর্ধেক করি তাহলে হচ্ছে 6। তাহলে অর্ধ পরিসীমা s, s মানে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার মান কত? এখানে হচ্ছে 6। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটার মান হবে 6। তাহলে এটার মান হবে কত? যে 6 ইন্টু, আবার এখানে হচ্ছে 6 × 6 মাইনাস কত হবে? এটা হচ্ছে আমি 3 ধরবো একবার, এটা 6 মাইনাস হচ্ছে আমি 4 ধরবো একবার, এবং 6 মাইনাস হচ্ছে আমার কত? যে 5 ধরবো একবার। ঠিক আছে, এই পুরাটার উপর √ওভার ধরবো। √ওভার ধরলে এখানে মানটা অটোমেটিক্যালি কি চলে আসবে? 6 চলে আসবে। এটার পুরাটার ক্ষেত্রফল। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এটার ক্ষেত্রে জাস্ট এখানে যা মানটা দেওয়া থাকবে, আমি সূত্রের মধ্যে মানগুলো বসাই দিলে অটোমেটিক্যালি আমাদের উত্তরটা বের হয়ে যাবে। সবাই বুঝতে পারছি আশা করি। এবং আমরা যখন এক্সাম্পল করব, আমরা যখন অনুশীলন করব, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই সিম্পল। আমরা আবার একটু মেমোরাইজ করি। ক্ষেত্রফল সমান সমান, সবাই একটু খাতায় লিখে ফেলি, দ্রুত দ্রুত খাতায় লিখে ফেলি, s × s - a × s - b × s - c। ওকে। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা একটু এক্সারসাইজে যাবো। তো এই অঙ্কটা সবাই একটু তুলেন, আমি এটা কত হবে উত্তর এটা আমি দেখার চেষ্টা করবো। একটি সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু পরস্পর সমান। এটা 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 প্রত্যেকটা কোণ সমান। ওকে। তো এখন আমরা দেখবো যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, প্রত্যেকটাই কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার হবে। তাহলে এটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা জানি। ক্ষেত্রফলের সমান সমান কত কত হবে আমরা এটা একটু দেখি। সবাই নিজেরা একটু চেষ্টা করেন, বলবো না, একটু নিজেরা চেষ্টা করেন, দেখি কে আগে উত্তর দিতে পারে। ওকে, এটা দেখি কে উত্তর করতে পারে আগে। এটা
এটার ক্ষেত্রফল কত হবে? 4√3। ওকে ওকে, √3/4 a²। এবার আমরা মানগুলো প্লাগ ইন করে দিই, তাহলে উত্তরটা বের হয়ে যাবে। তাহলে √3/4, এ সবসময় হচ্ছে যে কত, যে √3/4, 4 × 4, √3/4 ইন্টু হচ্ছে 4² মানে হচ্ছে 4 × 4। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করবো, 4 কাটা যায়, তাহলে হচ্ছে কি কত, 4 × √3, তাহলে হচ্ছে 4√3। অ্যান্সার হবে 4√3। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার হবে 4√3। আচ্ছা, দেখি কে কি উত্তর করতে পেরেছেন। আচ্ছা, আবরার ভাই, বাবু ভাই 16√3। আল্লাহ, আপনি 16√3 করতে পেলেন। শারিয়ার ভাই সাবধান। নুরজামান ভাই, ওকে, মানে চেষ্টা করেছেন, চেষ্টা করলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, চেষ্টা করা উচিত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। সবার পার্টিসিপেশন অত্যন্ত চমৎকার, এক্সিলেন্ট। আজকে ম্যাথ ক্লাস করতে খুব ভালো লাগছে। আচ্ছা, আর সবাই ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু শেয়ার করবেন, বা ক্লাস কেমন লাগছে এটাও একটু শেয়ার করবেন আমাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। সেটা হচ্ছে একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যে 4, 5 এবং একটা হচ্ছে 3। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বিষমবাহু ত্রিভুজের যেই সূত্র আছে সেটা দিয়ে আমরা করব। ঠিক আছে, বিষমবাহু সূত্রের ক্ষেত্রে আমরা আগে এস এর মানটা বের করব। এস এর মান হচ্ছে, আমরা জানি এস মানে হচ্ছে আমার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে আমার এখানে হচ্ছে 4 যোগ 5 যোগ হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। পুরাটা পরিসীমা হচ্ছে সাইড গুলার যোগফল। যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা তো এটা হচ্ছে ধরলাম হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এটার যোগফল হচ্ছে আমার কত, 4, 7, 5, 12, এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে 6। তাহলে এখানে এস এর মান পেলাম, এস বা অর্ধ পরিসীমা পেলাম কত, 6। ঠিক আছে, এস বা অর্ধ পরিসীমা পেলাম হচ্ছে 6। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, যে √ওভার হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ। আচ্ছা, এখানে একটা জিনিস আগে একটু লিখে দিই। একটা বাহু হচ্ছে আমার এ, একটা বাহু হচ্ছে বি, আর একটা বাহু হচ্ছে সি, এরকম আর কি। যে একটা বাহু আমি ধরলাম, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি, এটাকে আমরা √ওভার দিলাম। ওকে, √ওভার দিলে কি হচ্ছে, এবার আমরা মানগুলা প্লাগ ইন করবো। তো সেই ক্ষেত্রে এস মানে হচ্ছে, এস এর মান পেলাম অর্ধ পরিসীমা, পুরাটা সাইড গুলার যোগফল হচ্ছে পরিসীমা, তার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা, এটা হচ্ছে 6। তারপর এটা হচ্ছে 6 মাইনাস হচ্ছে 3, বি এর মান হচ্ছে, এস এর মান 6 মাইনাস হচ্ছে বি এর মান হচ্ছে 4। আচ্ছা, এস মাইনাস হচ্ছে সি এর মান হচ্ছে 5, এস মাইনাস মানে হচ্ছে 6 মাইনাস 5। এই পুরাটার উপর আমরা হচ্ছে √ওভার করবো। তাহলে এখানে দেখি কত থাকতেছে, 6 ইন্টু, এখানে থাকতেছে হচ্ছে 3, এখানে থাকতেছে হচ্ছে আমার হচ্ছে 2, এখানে থাকতেছে হচ্ছে আমার 1। ওকে, এই পুরাটার উপর আমি √ওভার দিব। তাহলে এখানে হচ্ছে আমার কত, 2 একে 2, 3 দুগুণে 6, 6 6 36। তাহলে এখানে থাকতেছে √ওভার 36। এটাকে রুট করলে হচ্ছে আমার হচ্ছে 6, প্লাস মাইনাস 6 হয়, কিন্তু এটা যেহেতু ক্ষেত্রফল সেহেতু হচ্ছে আমরা হচ্ছে 6 করবো। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের জন্য আমরা একটু বিরতি দিব। ঠিক আছে, আর সবাই এটা একটু খাতায় তুলে নিই।
ওকে, আজান শেষ। আশা করি সবাই এটা খাতায় তুলে ফেলেছেন। এবার হচ্ছে আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাব। এটার উত্তর হচ্ছে সবাই নিজেরা একটু করার চেষ্টা করবে। একটি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 4, 5। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটা করা হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমরা একটা কাজ করব যে এখান থেকে একটা প্রশ্ন আসে যে আপনার অন্তকেন্দ্র কি, বা নিচের কোনটি অন্তকেন্দ্র নয়, বা হচ্ছে অন্তকেন্দ্র সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ চলে আসে, বা হচ্ছে নিচের কোনটি ভরকেন্দ্র, বা নিচের কোনটি ভরকেন্দ্র নয়, বা পরিকেন্দ্র নয়, বা এই বিষয়গুলো কিন্তু প্রায়ই আসে। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা নিমোনিক বা হচ্ছে একটা শর্ট ফর্মুলা দিব যাতে আপনারা মনে রাখতে পারেন। আগে আমরা একটু ম্যানুয়ালি চেক করবো জিনিসটা কি। আর আপনি কমেন্টে জানাবেন যে এই বিষয়গুলো সবাই আগে থেকে জানতেন কিনা। এখান থেকে প্রায় প্রশ্ন আসে, বা হচ্ছে মেন্টাল এবিলিটি বা ম্যাথে ধরনের প্রশ্ন এসে থাকে যে পরীক্ষা আসে যে অন্তকেন্দ্র কি। ত্রিভুজের যে কোণগুলো আছে এই কোণগুলার সমদ্বিখণ্ডক মনে রাখতে হবে। কোণগুলার সমদ্বিখণ্ডককে বলা হয় আপনার হচ্ছে যে ত্রিভুজের অন্তকেন্দ্র। ঠিক আছে? ধরেন এইটা ত্রিভুজ আঁকলাম আমি একটা, এইখানে ধরেন আপনার একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এইখানে জায়গা কম, কারণ এইখানে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এরকম। ত্রিভুজের এই যে কোণগুলো আছে সরি, এই কোণগুলার যদি সমদ্বিখণ্ডক, এই যে একটা কোণকে আমি দুই ভাগে ভাগ করলাম, যে কোণকে এইভাবে দুই ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে এইখানে এটা মিলিত হইলো, আবার এইখান থেকে যদি এই কোণটাকে ইয়া করি এইখানে মিলিত হইলো, এইখান থেকে কোণটাকে যদি ভাগ করি এইখান থেকে মিলিত হইলো, তাহলে এইটা হচ্ছে এই যে সেন্টার পয়েন্ট আছে এটাকে বলা হয় কি আমার অন্তকেন্দ্র। ঠিক আছে? অন্তকেন্দ্র, এবং কোণের অন্তঃস্থল থেকে এটা আসে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, এবার হচ্ছে যে সিম্পলি যদি কোণগুলার সমদ্বিখণ্ডক হয়, এই যে কোণগুলার সমদ্বিখণ্ডক হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে অন্তকেন্দ্র, যেখানে মিলিত হয়েছে যে সেন্টার পয়েন্টে। ওকে? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমা ত্রয়। ঠিক আছে? মধ্যমা এটা ত্রয় হবে। ঠিক আছে? এটা মধ্যমা ত্রয় হবে। মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। তো ত্রিভুজের মধ্যমা কোনটা, আমরা একটু মধ্যমা কি এটা একটু দেখি। ঠিক আছে? মধ্যমাকে একটু দেখার চেষ্টা করি। যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, মনে রাখতে হবে মধ্যমা, মধ্যমা হচ্ছে এই যে এই বাহুটা আছে এটা হচ্ছে শীর্ষবিন্দু। এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই যে এই সেন্টার পয়েন্ট আছে এটা শীর্ষবিন্দু। এটা হচ্ছে যে মধ্য, মানে মাঝখানে, এটার হচ্ছে মিডল পয়েন্ট। তো এই শীর্ষবিন্দু থেকে অপর বাহুর যে মিডল পয়েন্ট যেটা আছে এটাকে যদি আমি মিট করে দিই, তাহলে যে রেখাটা হবে এটা হচ্ছে আমার মধ্যমা। এবং মধ্যমা সবসময় এই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করবে। ঠিক আছে? তো দুইটা জিনিস শিখলাম। মধ্যমা কি, এটাও কিন্তু এমসিকিউ আসে। মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে অপর বাহুর যে মধ্যবিন্দু আছে, এই অপর বাহুর যে মধ্যবিন্দু আছে, হ্যাঁ, এই অপর বাহুর মধ্যবিন্দু যদি মিলিত যে রেখাটা আছে সেটা হচ্ছে আমার মধ্যমা। মনে রাখতে হবে কোণ বা বাহু অন্য কিছু না, কিন্তু মনে রাখতে হবে মধ্যমা মানে হচ্ছে এটার মধ্যবিন্দু। তো এটাকে আমরা কি বললাম, এটাকে বলা হয় হচ্ছে আমার মধ্যমা। এই কি বলা হয় মধ্যমা। আর মধ্যমা হচ্ছে গিয়ে কি সমান দুই ভাগে ভাগ করে, ত্রিভুজকে কি করে সমান দুই ভাগে ভাগ করে। ওকে, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে এই সূত্রটা। ওকে, খুব গুরুত্বপূর্ণ, একটু খাতায় লিখে রাখেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে মধ্যমাগুলা যেখানে মিলিত হয়, কারণ এখানে একটা মধ্যমা আঁকলাম, তাহলে এইটা হচ্ছে এখানে একটা মধ্যমা আঁকলাম, এটার অপোজিট পাশে এটাকে টার্গেট করে এটা মিলাই দিলাম, আবার এটার মধ্যবিন্দু এটা, এই শীর্ষবিন্দু থেকে এটা মিলাই দিলাম, তাহলে এইখানে যে সেন্টার পয়েন্ট আছে সেটাই হচ্ছে গিয়ে কি আমার ভর কেন্দ্র। তাহলে মধ্যমা হচ্ছে মধ্যমাগুলা ভর কেন্দ্রে একসাথে ভর করে। ঠিক আছে? এই হচ্ছে আমার সিক্রেট ভর কেন্দ্র। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা একটা সমবাহুর কথা চিন্তা করব, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের এই বাহু এই বাহু এই বাহু এটা সমান, তো সমবাহু ত্রিভুজের হচ্ছে মধ্যমা, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র সবগুলোই হচ্ছে গিয়ে কি একটা পয়েন্টে থাকবে। আমি আবারও বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, এই পরিকেন্দ্র, ঠিক আছে, এই সবগুলা একটা পয়েন্টে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো যে পরিকেন্দ্র কাকে বলে। বলেন তো পরিকেন্দ্র কাকে বলে, একটু গেস করেন পরিকেন্দ্র কি, একটু গেস করি পরিকেন্দ্র কি। ত্রিভুজের যে বাহুগুলো আছে এগুলা লম্ব দ্বিখণ্ডক যেগুলো আছে,
ধরেন এখানে একটা ত্রিভুজ আছে, এখান থেকে আমি একটা লম্ব আঁকলাম, এখান থেকে একটা লম্ব আঁকলাম, আবার এইখান থেকে একটা লম্ব টানলাম, আবার হচ্ছে এই বাহুর এইখান থেকে আমি একটা লম্ব টানলাম। এই যে লম্বগুলো আছে, এই লম্বগুলা যেখানে মিট করে, এই লম্বগুলা যেই পয়েন্টে মিট করে, যে মাঝখানে যে সেন্টার পয়েন্ট আছে এটাতে মিট করে, এইটাকে বলা হয় আমার হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রে আপনার মিট করে কারা? এখানে হচ্ছে মধ্যমার মানে লম্বগুলা এখানে মিট করে। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের বাহুগুলার মধ্যে যে লম্ব সমদ্বিখণ্ডক যে আছে, লম্ব দ্বিখণ্ডক আছে, এই বিন্দুগুলা যেখানে মিলিত হয় তাকে কি বলা হয়? পরিকেন্দ্র বলা হয়। বুঝতে পারছি সবাই? আশা করি সবাই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অন্তকেন্দ্রটা কি? অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের কোণগুলার সমদ্বিখণ্ডক। ভরকেন্দ্র কি? ত্রিভুজের যে মধ্যমাগুলা আছে, এই মধ্যমাগুলা কি হবে? একসাথে মিট করবে এখানে। আবার পরিকেন্দ্র কাকে বলে? যে লম্বগুলা যেখানে মিট করবে সেটাকে কি বলা হয়? আমার পরিকেন্দ্র বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এবার এটা তো পরীক্ষার হলে আমার মনে রাখবে যে এটা কি কোনটা লম্বগুলা মিট করতেছে, নাকি মধ্যমা মিট করতেছে, নাকি হচ্ছে আমার হচ্ছে কোণের সমদ্বিখণ্ড মিট। এটা কিন্তু গুবলেট পাকানোর সমূহ সম্ভাবনা। ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব? খুব মনোযোগ দিয়ে আমরা একটা টেকনিক লিখে রাখি, মনোযোগ দিয়ে টেকনিকটা লিখে রাখি। ঠিক আছে? সেটা হচ্ছে আমরা একটু মনে রাখবো, সবাই লিখি এটা, আকোণ আকোণ লম্বা পায়ে ভর করে আপনার হচ্ছে বাড়ি চলে। আচ্ছা, আকোণ লম্বা পায়ে ভর করে, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে আপনার হচ্ছে বাড়ি চলে। এটা একটু লিখে রাখি। হ্যাঁ, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে, এই টেকনিকটা আমরা লিখে রাখবো। এই টেকনিকটা আমাদের হেল্প করবে, যে আমার হচ্ছে যে মনে রাখতে আমাদের হেল্প করবে সূত্রটা। আচ্ছা দেখেন, আকোণ, তাহলে আকোণ, এখানে আ হচ্ছে কোণ, তাহলে এখানে কোণ হচ্ছে কোমর সমদ্বিখণ্ড আতে হচ্ছে গিয়ে কি? আমার অন্তকেন্দ্র। আতে কি? আমার অন্তকেন্দ্র। ক্লিয়ার? আকোণ, তাহলে কোণের সমদ্বিখণ্ড গুলো হচ্ছে বা হচ্ছে অন্তকেন্দ্র। ওকে, আচ্ছা এবার হচ্ছে লম্ব পরিকেন্দ্র। এই লম্ব মধ্যমা গুলা যেখানে হচ্ছে গিয়ে কি? এটা হচ্ছে আমার ভরকেন্দ্র। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। তাহলে হচ্ছে পরিকেন্দ্র, তাহলে লম্বের সমদ্বিখণ্ডক হচ্ছে গিয়ে কি? লম্বের সমদ্বিখণ্ডক গুলা হচ্ছে পরিকেন্দ্রে মিট করে। তাহলে লম্ব, এই লম্ব মানে হচ্ছে লম্বর, আর পায়ে মানে হচ্ছে পরিকেন্দ্র। এই পায়ে দিয়ে কি বোঝাচ্ছে? পায়ে দিয়ে বোঝাচ্ছে আমার হচ্ছে পরিকেন্দ্র। ওকে, পায়ে দিয়ে বোঝাচ্ছে আমার কি? পায়ে দিয়ে বোঝাচ্ছে আমার হচ্ছে পরিকেন্দ্র। পায়ে দিয়ে বোঝাচ্ছে কি? আমার পরিকেন্দ্র। ওকে, পায়ে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পরিকেন্দ্র। তাহলে হচ্ছে লম্বের সমদ্বিখণ্ডক গুলা হচ্ছে গিয়ে কি? পরিকেন্দ্র। ওকে, এইবার হচ্ছে আমরা দেখবো যে ভর করে বাড়ি চলে। ওকে, এটা দিয়ে ভর করে বাড়ি চলে। এই ভর, ভর মানে হচ্ছে ভর কেন্দ্র, আর হচ্ছে মধ্যখান দিয়ে বাড়ি চলে মধ্যমা। তাহলে হচ্ছে কি? ভর কেন্দ্র হচ্ছে কি? ভর কেন্দ্র হচ্ছে যে মধ্যমা গুলার সমদ্বিখণ্ডক, এই মধ্যখান দিয়ে। তাহলে হচ্ছে এই মধ্যখান মানে কি বোঝাচ্ছে? মধ্যখান মানে আমার মধ্যমা গুলা মিট করতেছে। তাহলে মধ্যমা গুলা মিট করা হচ্ছে কি? ভর কেন্দ্রে। ঠিক আছে? তাহলে আমি আবারও টেকনিকে বলছি, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে। এই সেন্টেন্স যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সুন্দর করে। ঠিক আছে? আর এই সেন্টেন্সটা সবাই খাতায় লিখছেন কিনা? সবাই কমেন্টে একটু লেখেন সুন্দর করে, দেখি কে আগে লিখতে পারেন। ওকে, তাহলে এটা কমেন্টে একবার করে লিখলে আপনার হচ্ছে কি? এটা মোটামুটি একবার মেমোরাইজ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আর এই টেকনিকটা মাথায় রাখবেন এবং নোট করে রাখবেন বা বইয়ের আশেপাশে লিখে রাখবেন। ঠিক আছে? তাহলে আবারও বলছি, আকোণ লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে। তাহলে আতে হচ্ছে অন্তকেন্দ্র, কোণের সমদ্বিখণ্ডক, লম্বা পায়ে মানে পরিকেন্দ্র হচ্ছে লম্বের সমদ্বিখণ্ডক, আর ভর করে, ভর করে মানে হচ্ছে ভর কেন্দ্র, আর মধ্যখান দিয়ে হচ্ছে মধ্যমা এর সমদ্বিখণ্ডক। মধ্যমা গুলা মিট করে হচ্ছে পরিকেন্দ্রে, সরি, মধ্যমা গুলা মিট করে আপনার হচ্ছে ভর কেন্দ্রে। ঠিক আছে? তো আমি তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি, পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, ওকে, এটা নিয়ে প্রায় কনফিউশন হয়। তো এইখানে এই এমসিকিউটা আছে। তো আপনারা যেহেতু আমরা একটা টেকনিক শিখছিলাম একটু আগে, ওই টেকনিক দিয়ে এটার উত্তরটা সলভ করবেন। দেখি এটা কি উত্তর করতে পারে। যে কোনো একটি ত্রিভুজের মধ্যমাগুলার ছেদ বিন্দুর নাম কি? কোনো একটি ত্রিভুজের মধ্যমাগুলার ছেদ বিন্দু বা মধ্যমাগুলা, যে এখানে যে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের এই যে এটা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে এখানে একটা মধ্যমা টানলাম, আবার এইখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এটার মিড পয়েন্ট হচ্ছে এটা, এই মিড পয়েন্ট, আর এটা হচ্ছে সেন্টার শীর্ষবিন্দু। এই দুটাকে অ্যাড করে দিলাম, এখানে একটা শীর্ষবিন্দু হলো। তারপরে এইখানে এটা থেকে আমার এইখানে একটা কি? এটার হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু আছে এটা। তাহলে এই সবগুলা কি একটা বিন্দুতে মিট করেছে। এই বিন্দুটাকে কি বলা হয়? অন্তকেন্দ্র নাকি ভর কেন্দ্র?
এটা হলো প্রত্যেকটা মধ্যমা, মধ্যমাগুলো এখানে মিট করেছে। এটা কি অন্তঃকেন্দ্র বলবো নাকি ভর কেন্দ্র বলবো নাকি লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র বা ভর কেন্দ্র, কি বলবো এটা? উত্তর করেন। উত্তর ক, ভর কেন্দ্র। লিজা এক্সিলেন্ট, সানিয়া আপু এক্সিলেন্ট, কালী রুবেল ভাই এক্সিলেন্ট, খুব চমৎকার পার্টিসিপেশন। ওকে, কি হবে? ভর কেন্দ্র। আচ্ছা, শিওর ভর কেন্দ্র। আচ্ছা, এটা টেকনিকটা আমরা জানি, কি বলছিলাম টেকনিকটা কি হবে? ভর করে ভর কেন্দ্র। ভেরি গুড। হ্যাঁ সোনিয়া আপু এক্সিলেন্ট এক্সিলেন্ট। ভর করে, তাহলে আকন লম্বা পায়ে ভর করে মধ্যখান দিয়ে বাড়ি চলে। ঠিক আছে, ভর করে মানে হচ্ছে ভর কেন্দ্র, মধ্যখান দিয়ে মানে হচ্ছে মধ্যমা এর মধ্যমা। ঠিক আছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। খুবই চমৎকার পার্টিসিপেশন। আজকে একটা ক্লাস নিয়ে আমার খুব ভালো লাগছে সবার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে সেই জিনিসটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবেন। তো এখন আমরা সবকিছু ভুলে যাব, আগে এতক্ষণ যা শিখছি সবকিছু ভুলে যাব। এখন আমরা হচ্ছে ফারিয়া নরিন, ওয়ালাইকুম আসসালাম স্যার, এত দেরি করে আসছেন ক্লাসে, জরিমানা হবে। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সেটা হচ্ছে পিথাগোরাস এবং সমকোণী ত্রিভুজ, যেটা থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে, বিসিএস, ব্যাংক, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধন, খাদ্য, ব্যাংক পরীক্ষাতে মানে সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন হয়, এটা খুব কম দেখা যায়। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন একটা হবে। এবং আজকে আমরা কিছু ম্যাজিক শিখবো, অত্যন্ত ম্যাজিক কিছু ফর্মুলা শিখবো, যেটাতে আমরা আমরা হচ্ছে বাইপাস করে অনেক উত্তর দিতে পারবো, যে কোনো আপনার শর্টকাট ছাড়াই একদম সরাসরি উত্তরে পৌঁছে দিতে পারবো। এবং আরো একটা বিষয় হচ্ছে, এটা সরাসরি পরিমিতিতে এবং হচ্ছে ত্রিকোণমিতিতে এবং মেন্টাল এবিলিটিতে এবং যে কোনো দূরত্ব সংক্রান্ত অঙ্কে বারবার আসে, এটা আমরা আজকে প্রমাণ করে দিব। ঠিক আছে, এখনকার সেগমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। ওকে, আচ্ছা আজকে আমাদের লাইভে 47 জন আছেন, তো সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আমাদের একটু আলোচনাটা আরো সুন্দর হবে। এবং আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আজকে আমার প্রথম ক্লাস করছেন। ওকে, আচ্ছা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা যাব যে সমকোণী ত্রিভুজটা আমরা কি, এটাকে দেখবো। তো প্রথমে আমরা দেখবো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, যে যে কোনো একটা কোণ কি হবে? সমকোণ হবে। যে কোনো একটা কোণ যদি সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ওকে ফাইন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের যে বিজ্ঞানে, আমাদের যে আপনার হচ্ছে যে জ্যামিতির অনেকগুলা ফর্মুলা বা জ্যামিতি নিয়ে অনেক কাজ করেছেন যে পিথাগোরাস, তো উনি একটা সূত্র আবিষ্কার করেছেন। যে সূত্রটা হচ্ছে গিয়ে কি, উনি যখন আপনার যে বিভিন্ন গুহাতে বা হচ্ছে আপনার যে জমির যে মাপযোগ গুলা করতে যে উনি হচ্ছে যে যে জিনিস আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে যে আপনার একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে কি, আমার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ওকে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, বারবার কাজে লাগবে। আচ্ছা, আজকে আমরা প্রমাণ করে দেবো এবং প্র্যাকটিক্যালি দেখবো যেটা কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো যে এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে একটা বাহু, আমি ধরলাম একটা বাহু দেওয়া আছে হচ্ছে 3, এই বাহুটা দেওয়া হচ্ছে 4, এই বাহুটা দেওয়া হচ্ছে 5। ওকে, এটা একটা দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ। কালারটা চেঞ্জ করে নি, বুঝতে সমস্যা হচ্ছে। এই বাহুটা দেওয়া আছে 3, এটা বাহুটা দেওয়া আছে 4, এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 5। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখবো যে এই জিনিসটা যে 3, 4, 5 তিনটা বাহু এখানে দেওয়া আছে। এখন এখন পিথাগোরাস সাহেব যেটা বলছেন যে এটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, যে এই অতিভুজের উপর যদি আমি অতিভুজের উপর বর্গ করি, মানে এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, এইখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। জাস্ট আপনি এই জিনিসগুলা ভুলে যাই, আমরা জাস্ট হচ্ছে এই জিনিসটা দেখার চেষ্টা করি। এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, তাহলে এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ। তো এইখানে যে জিনিসটা হয়েছে, যে এটার উপর যদি আমি বর্গ করি, তাহলে এই বাহুটাও 5, এই বাহুটাও 5, এটাও 5, এটাও 5। তারপর এটা যদি ক্ষেত্রফল করতে যাই, বাহু স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 25। ওকে, এটা 5 স্কোয়ার মানে কত হচ্ছে 25। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি একটা জিনিস দেখি, এটা 5 স্কোয়ার, এটা কত হচ্ছে আমার 25। এটা 5 স্কোয়ার কত হচ্ছে 25। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখি, তাহলে এইটার উপর যদি আমি বর্গক্ষেত্র করি, এখানে যদি একটা বর্গক্ষেত্র করি, তাহলে এখানে কি হচ্ছে, এটা 3 স্কোয়ার। তাহলে এটা 3 স্কোয়ার মানে কত, 3 3 এটা হচ্ছে 9, এটা ক্ষেত্রফল কত হচ্ছে 9। ওকে, আর এটা হচ্ছে আমার দেওয়া আছে 4, এটা হচ্ছে দেওয়া আছে 3, এটা হচ্ছে 5।
তাহলে এইখানে আরেকটা যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে এখানে এটা কত হচ্ছে 4 4 16, এটার ক্ষেত্রফল হচ্ছে 16। তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার কত 16, এই এরিয়াটা হচ্ছে আমার কত 9, এই এরিয়াটা হচ্ছে আমার কত 25 বা 25। তাহলে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে আমার কত, যে 5 5 এটা কি অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এখানে কত হচ্ছে 25, অতিভুজ স্কয়ার কত হচ্ছে আমার হচ্ছে 25, এখানে হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কত হচ্ছে আমার এখানে 25। আর এই পাশে আমার লম্ব স্কয়ার মানে হচ্ছে লম্ব স্কয়ার মানে কত আমার হচ্ছে 3 স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে হচ্ছে আমার এখানে কত, এই যে ভূমি স্কয়ার এখানে যে 4 স্কয়ার মানে হচ্ছে এটা কত হচ্ছে 16, আর লম্ব স্কয়ার মানে এটার উপর যদি আমি বর্গ করি তাহলে এখানে কত হচ্ছে আমার 3 3 9 প্লাস 16 তাহলে 25। তাহলে এই দুইটার, এইটা এবং এইটা, এই দুইটার ক্ষেত্রফল কত হচ্ছে মিলে হচ্ছে 25, আবার এই পুরাটার ক্ষেত্রফল মিলে কত হচ্ছে 25। তাহলে এই সাইডটার এরিয়া আর এই সাইডটার এরিয়া দুইটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। সুতরাং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং কেউ যদি না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন আপনার জন্য জ্যামিতির মনে করেন আপনার অলমোস্ট হাফ ডান। ওকে, এখান থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা ক্লিয়ার কিনা দেখেন, খুব ভালো করে দেখেন যে অতিভুজ স্কয়ার, অতিভুজের উপর একটা স্কয়ার মানে হচ্ছে এখানে বর্গ করলাম, এটার যে বর্গক্ষেত্রের যে এরিয়াটা হবে, আর এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই দুইটা মিলে এই দুইটার যে বর্গক্ষেত্রের যে এরিয়াটা হবে, এই এরিয়াটার কি হবে, সমান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন এখানে আমরা একটা জিনিস দেখলাম, এখানে একটা সাবকনসিয়াস মাইন্ড একটা জিনিস দেখলাম যে এই বাহুটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অটোমেটিক্যালি কি হবে 5 হবে। তো বাহুগুলা এই রেশিওটা কিন্তু মেনটেন করতেছে 3:4:5। এখন আরেকটা জিনিস দেখেন, তাহলে এখন আমরা একটা কাজ করি, এটা যদি আমার 30 হয়, এটা যদি 40 হয়, তাহলে এটা কত হবে বলেন তো, এটা কত হবে, এটা হবে কত 50। কারণ এই রেশিওটা, এই বাহুটা যদি 30 মিটার হয়, এটা যদি 40 মিটার হয়, এটা অটোমেটিক্যালি কি হবে 50 মিটার। আমরা মেন্টাল এবিলিটির দূরত্বের অঙ্ক করে থাকি, যে একজন আপনার হচ্ছে যে ধরেন একজন হচ্ছে গিয়ে কি, যে আমার হচ্ছে যে পূর্ব দিকে, মানে একজন হচ্ছে গিয়ে কি উপরে তো উত্তর থাকে তাই না, উপরে হচ্ছে উত্তর দিক থাকে। তো একজন হচ্ছে এইখান থেকে মনে করেন আপনার একজন যাত্রা শুরু করলো, তো যাত্রা শুরু করলো সে প্রথমে 30 কিলোমিটার হচ্ছে গিয়ে আবার উত্তরে গেল, 30 কিলোমিটার কিসে গেল আপনার হচ্ছে যে দক্ষিণে গেছে, উত্তর উপরে। তো 30 কিলোমিটার হচ্ছে দক্ষিণে গেছে, যাওয়ার পরে আবার সে ডানে গেল, যাওয়ার পরে সে হচ্ছে গিয়ে কি, যে দক্ষিণে গেল, দক্ষিণে যাওয়ার পরে আমার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে আবার পূর্বে গেল হচ্ছে 40 কিলোমিটার, এখানে হচ্ছে পূর্বে গেল কত মিটার 40 কিলোমিটার। তো যাওয়ার পরে যেটা দেখলো যে পূর্বে আরো 40 কিলোমিটার গেছে, তো এখানে 40 কিলোমিটার গেছে। যাওয়ার পরে সে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে সে এইখানে ছিল, মিস্টার এক্স এখানে ছিল, আবার মিস্টার এক্স হচ্ছে এখানে চলে আসছে। তো এখন তার যে যাত্রা পথ যেটা আছে, এই যাত্রা পথ থেকে সে কতটুকু দূরত্বে আছে এটা প্রশ্ন করা হয়ে থাকে। যাত্রা পথ থেকে সে এখানে কতটুকু দূরত্বে আছে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা কত হবে দেখেন তো, এখানে 30, এখানে 40, এখানে কত হবে 50, উত্তর কত হবে 50। মনুদাসী, এক্সিলেন্ট, কানিজ ফাতেমা। আচ্ছা, আমাদের ক্লাস বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, ক্লাস কি জটিল হয়ে যাচ্ছে কিনা একটু বলেন তো, ক্লাসটা কেমন লাগছে একটু শেয়ার করেন। ওকে, একটু কমেন্ট করেন। হ্যাঁ, মনুদাসী ক্লিয়ার স্যার, জি বুঝেছি, শান্তি, সুন্দর ক্লাস, থ্যাংক ইউ, সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা যদি দেখি যে আপনি 30 কিলোমিটারের দিকে হাঁটলেন, 40 কিলোমিটার দিকে, তাহলে আপনার যাত্রা পথ থেকে আপনি কতটুকু দূরত্বে আছেন, আপনি 50 কিলোমিটার দূরত্বে আছেন, এটা আমরা বের করতে পারবো। এই হচ্ছে, হ্যাঁ শাহরিয়ার বাবু অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এই হচ্ছে আমার মূল মেকানিজম। তো এইভাবে আমরা মেন্টাল এবিলিটির ম্যাথ গুলো আমরা এই ট্রিপলেট দিয়ে আমরা ফলো করতে পারবো। এরকম আরো একটা ট্রিপলেট আছে, এটা যদি আমার 5 হয়, এটা যদি আমার 5 হয়, ধরেন এটা 5, একটা বাহু 5, এটা যদি আমার 12 হয়, আরেকটা বাহু কত হবে 13 হবে। ওকে, এই ট্রিপলেটটা ফলো করবে। তাহলে এটা যদি আমার 50 হয়, এটা হবে 120, এটা কত হবে 30। তো এই যে বাহুগুলা এই জিনিসটা মেনটেন করবে সবসময়, এই রেশিওটা আমার সবসময় মেনটেন করবে, এবং অতিভুজটা সবচেয়ে বড় হয়, অতিভুজটা সবসময় শেষে থাকবে। এরকম কিছু ট্রিপলেট খুব সুন্দর করে খাতায় তুলে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এক্সিলেন্ট 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 কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ।